প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আইসিটির পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা বুঝতে অনেকেরই সমস্যা হয়। তো আজকের এই লেকচারে আমরা চেষ্টা করছি সমস্যাটাকে সমাধান করে দেওয়ার। আর এই প্রোগ্রামিং ফ্লো চার্টে যেন কোনো সমস্যা তোমাদের আর না থাকে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফ্লো চার্ট, এইটার যে সকল প্রতীক বা সিম্বল আমরা ব্যবহার করি সেই সিম্বলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি, ঠিক আছে? তো সাম সিম্বল ফর প্রোগ্রামিং ফ্লো চার্ট আজকে আমরা শিখব কী কী প্রতীক বা কী কী সিম্বল আমরা একটা ফ্লো চার্টে ব্যবহার করি, সব থেকে বেশি ব্যবহার করি সেই প্রতীকগুলো নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? তো চলো দেখি যে আমরা ফ্লো চার্টে কী কী প্রতীক ব্যবহার করি। নম্বরে যে সিম্বলটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ওভাল। ওভাল যেটাকে আমরা কি বলি? স্টপ। রিস্টার্ট এবং স্টপ, এটাকে আমরা টার্মিনালের সাথে তুলনা করতে পারি। জাস্ট প্রতীকটা হবে হচ্ছে ওভাল। ওকে, এরকম বৃত্তাকৃতি কিন্তু একটু চাপটা, এটাকে আমরা বলি ওভাল। এই রকমের প্রতীক আমরা কি করব? স্টার্ট এবং স্টপ এই দুইখানে বা দুই জায়গায় ব্যবহার করব, মানে শুরু এবং শেষ এই দুই জায়গাতে আমরা কি ব্যবহার করব? স্টার্ট এবং স্টপ। জাস্ট টার্মিনালের মতো। টার্মিনাল এটা একটা প্রতীকী নাম দিলাম। এই টার্মিনাল নাম দেওয়ার কারণ হচ্ছে যে টার্মিনাল দিয়ে এই প্রতীকটাকে খুব ইজিলি বোঝানো যায়। যেমন আমরা যদি বাস টার্মিনালের কথা ধরি, তাহলে একটা বাস সে কী করে? তার যাত্রা শুরু করে টার্মিনাল, ঠিক আছে? এই যাত্রা শুরু করলো মনে করো কোনো এক টার্মিনাল থেকে, সে ঢাকায় কোনো এক টার্মিনালে গিয়ে আবার তার যাত্রা শেষ করবে। মানে টার্মিনালের কাজ হচ্ছে বা স্টার্ট এবং স্টপের কাজ হচ্ছে যাত্রা শুরু করা এবং শেষ। এরপরে যে সিম্বলটা আমরা ব্যবহার করবো 2 নম্বরে, সেটা হচ্ছে ইনপুট আউটপুট, ঠিক আছে? ইনপুট এবং আউটপুট। তো ইনপুট এবং আউটপুটের জন্য আমরা কোন সিম্বল বা প্রতীকটা ব্যবহার করব? সেটার নাম হচ্ছে সামান্তরিক, ঠিক আছে? এই সামান্তরিক প্রতীকটা আমরা ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক সিম্বলটা ব্যবহার করব। এখন ইনপুট এবং আউটপুট, এটার জন্য এই প্রতীকটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে এবং এটা ইনপুট যখন করব শেষে গিয়ে আমাদের আউটপুটটা বের হবে। এখন কথা হচ্ছে, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ইনপুটটা কখন হবে, আউটপুটটা কখন হবে? ইনপুট সর্বদাই শুরুর পরে হবে, মানে একদম যখন আমরা স্টার্ট করবো তারপরেই আমরা ইনপুট দেবো। আর আউটপুটটা হবে শেষের আগে, মানে স্টপ করার আগে যে ধাপটা সেটা হবে আউটপুট, ঠিক আছে? তাহলে ইনপুট এবং আউটপুট নিয়ে আর কোনো সমস্যা রয়েছে না। তারপরে আমরা একটা উদাহরণ যখন দেখবো তখন একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইনপুট এবং আউটপুট গেল, এরপরে যাবে কি? প্রসেস। প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়াকরণ। তো প্রসেস যেখানে প্রক্রিয়া করা হয়, তাহলে ইনপুট যখন নিব, ইনপুট নেওয়ার পরেই যেই জিনিসটা ইনপুট নেব, যেই উপাদানটা আমরা ইনপুট নেব, মানে সমস্যার সমাধান যেহেতু আমাদের করতে হবে, আমরা ফ্লোচার্টটা কি করি?
ফ্লোচার্টটা কোনো সমস্যার সমাধান করি সেটা চিত্রের মাধ্যমে। তাহলে চিত্রের মাধ্যমে যখন সমাধান করি তাহলে প্রসেসে আমাদের যে সকল ইনগ্রিডিয়েন্ট আমরা কিসে ইনপুটে নিয়েছি সে সকল ইনগ্রিডিয়েন্ট বা উপাদান দিয়ে আমাদেরকে প্রসেসটা কমপ্লিট করতে হবে। প্রসেস করার জন্য আমাদের ইনপুটে যে সকল উপাদান থাকবে ওই উপাদান দিয়ে আমরা প্রসেসটাকে কমপ্লিট করবো, যে আমরা কি তৈরি করতেছি বা কি বানাইতেছি। ঠিক আছে, এরপরে প্রসেসের জন্য আমাদের যে প্রতীকটা ব্যবহার হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। ওকে, আয়তক্ষেত্র আমরা প্রসেসের জন্য ব্যবহার করি। 4 নম্বরে আমরা নিব ডিসিশন মেকিং সিম্বল। এটা আমরা 4 নম্বরে নিব। দেখা গেছে আমাদের অনেক সমস্যা থাকে, যে সমস্যার মধ্যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয় যে এটা কি সঠিক না এটা সঠিক নয়, বা এটা ট্রু না ফলস, তাহলে ইয়েস অর নো। এই সকল ক্ষেত্রে তখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য যে প্রতীকটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ডায়মন্ড প্রতীক বা ডায়মন্ড চিহ্ন। ঠিক আছে, ডায়মন্ড চিহ্নটা এটা। তাহলে এই ডায়মন্ড চিহ্নটা আমরা ব্যবহার করি কোথায়? ডিসিশনের জন্য বা ডিসিশনের জন্য। সেক্ষেত্রে আমাদের এই ডায়মন্ড চিহ্নটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ডিসিশনের জন্য। এবং এই ডায়মন্ড চিহ্ন দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট বা দুইটা অংশ। একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো, একটা হচ্ছে ট্রু অথবা ফলস। তাহলে এটা দুইটা পার্ট, একটা পার্ট এই পাশে অথবা একটা পার্ট এই পাশে। এটা পার্ট আমরা যেদিকেই দিই সেদিকেই যাবে, অথবা আমরা নিচের দিকে আরেকটা পার্ট দিতে পারি। তাহলে এটার দুইটা পার্ট থাকছে। একটা পার্ট আমরা ইয়েস লিখবো, ইয়েস অথবা ট্রু, আর এটা হচ্ছে নো স্ল্যাশ ফলস। নো অথবা ফলস। তাহলে এই অংশটা এখানে থাকতেছে যে একটা ডায়মন্ড চিহ্নের দুইটা অংশ বা ডিসিশন মেকিং সিম্বল যেটা, এটা দুইটা অংশ থাকতেছে। একটা অংশ থাকবে ট্রু আর একটা অংশ থাকবে ফলস, অথবা ইয়েস অথবা নো। তাহলে এই ইয়েস অথবা নো এই দুইটা অংশ এটা থাকবে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ডিসিশন মেকিং সিম্বল এরকম, মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসিশন মেকিং সিম্বলটা ব্যবহার করতে হবে। এরপরে আমরা যে সিম্বলটা শিখব সেটা হচ্ছে লুপ। লুপের জন্য আমাদেরকে যে সিম্বলটা ব্যবহার করতে হয় এখানে লুপের জন্য আমরা এই সিম্বলটা সাধারণত আমাদের বইতে দেওয়া আছে, কিন্তু বেসিক্যালি আমাদের এটা কোথাও ব্যবহার করা হয় না। আমরা কি করি, এইভাবে লুপটাকে ব্যবহার করি, এইভাবে করি। বা আরও কয়েকটা পদ্ধতি আছে, আমরা যখন লুপ করবো তখন আমাদের এই লুপের প্রতীকটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইরকমভাবে আমরা লুপটা ব্যবহার করে থাকি ফ্লোচার্টে। তো যাই হোক, এখন লুপ শেষ হয়ে গেল, আমাদের 5টা অংশ কিন্তু শেষ। স্টার্ট স্টপ যেটাকে আমরা টার্মিনাল ধরেছি, এবং ইনপুট আউটপুট এটাও শেষ, প্রসেস সেটা শেষ, ডিসিশন শেষ, লুপ শেষ। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কানেক্টর। ঠিক আছে, হচ্ছে
জাস্ট এইরকম এটার কাজ কি, এটা হচ্ছে যখন ডিসিশন মেকিং সিম্বলের মাধ্যমে অনেকগুলো ডিসিশন বের হবে, এই ডিসিশনগুলোকে একত্রিত করা, একসাথে করে একটা রেজাল্ট বের করে দেওয়া বা কাজটা শেষ করে দেওয়া। তাহলে এই কাজটা হচ্ছে আমাদের এই কানেক্টরের কাজ। কানেক্টর অনেকগুলো অংশকে একত্রিত করে বা সংযুক্ত করে। যেটা কানেক্টর অর্থে হচ্ছে সংযুক্ত করা বা কানেক্টর, কানেক্টরের মানে হচ্ছে যে সংযুক্ত করে। আর যে কানেক্টর সেই একই কাজটা করে, সে বিভিন্ন রেজাল্টকে একসাথে সংযুক্ত করে বা বিভিন্ন আউটপুটকে একসাথে সংযুক্ত করে। এটা হচ্ছে ফ্লো লাইন। ফ্লো লাইনের কাছ থেকে এটা হচ্ছে প্রবাহের দিক নির্ধারণ করে, এটা আসলে কোন দিক দিয়ে যাবে। ফ্লো চার্টের যে কাজটা আমরা শুরু করছি, কাজটা কোন দিক থেকে শুরু হয়ে কোন দিকে যে শেষ হবে, এটা হচ্ছে ফ্লো লাইনের কাজ। ফ্লো লাইনের এইভাবে প্রতীকী চিহ্নগুলো যে আমরা দিই, এটা হচ্ছে ফ্লো লাইন, মানে নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়া যে কোন দিকে যাবে। তাহলে মোটামুটি আমাদের ফ্লো চার্টের 7টা কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো ডাউট বা সন্দেহ থাকার কথা নেই বা অবকাশ নেই। এটা আমরা যদি ছোট করে সাজে একসাথে লিখি তাহলে এরকম দাঁড়াবে: এক, স্টার্ট এবং স্টপ। এটার জন্য আমরা ব্যবহার করতেছি ওভার। দুই হচ্ছে ইনপুট আউটপুট। এটা হচ্ছে সামগ্রিক। 3 নম্বর হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে ক্ষেত্র। ডিসিশন, ডিসিশনটা হচ্ছে ডায়াগোনাল শেপ। ইয়েস আর নো, যে দুইটা পার্ট। ঠিক আছে, এরপরে 5 নম্বরে আমরা পাচ্ছি লুপ। লুপের জন্য আমরা কি ব্যবহার করছি? এরকম চিহ্ন। বেসিক্যালি কিন্তু আমরা এটা ইউজ করি না, আমরা কি করি? এইভাবে চিহ্নটা, লুপ চিহ্নটা ব্যবহার করে থাকি। দেন আমরা 6 এর হচ্ছে কানেক্টর। কানেক্টরের জন্য আমরা ব্যবহার করি এই গোল চিহ্নটা। এরপরে 7 এ আমরা যাচ্ছি ফ্লো লাইন। ফ্লো লাইনটা হচ্ছে দিক চিহ্ন। ওকে, তাহলে এই হচ্ছে 7টা সিম্বল। এই হচ্ছে 7টা সিম্বল যদি আমরা পাশাপাশি লিখি। আশা করি এটা তোমরা সকলেই বুঝতে পারছো যে একটা ফ্লো চার্ট এই প্রতীকগুলোর মধ্যে হয়। ঠিক আছে, এখন এই সিম্বলগুলোকে যদি আমরা লাইন অনুসারে সাজাই, তাহলে ফার্স্টে হবে হচ্ছে স্টার্ট, এরপর থাকতেছে ইনপুট, এরপরে থাকতেছে প্রসেস, এরপরে থাকতেছে আউটপুট, এরপরে থাকতেছে আবার স্টপ। এই হচ্ছে একটা মেন ফ্লো চার্টের কাজ। তাহলে আমরা বলেছিলাম যে স্টার্ট এবং স্টপ এই দুইটা দিয়ে ফ্লো চার্টের শুরু এবং শেষ হবে। তাহলে স্টার্ট এবং
স্টাফ, এই দুইটা অংশ একটা ফ্লোচার্টে অবশ্যই থাকতে হবে। এরপরে ইনপুট, যদি আমরা কখনো কোনো কিছু করার জন্য ইনপুট নিয়ে থাকি তাহলে সেটা অবশ্যই আউটপুট দেবে, তাহলে ইনপুট এবং আউটপুট। ঠিক আছে, এটাও হলো ইনপুট এবং আউটপুট গেল। এরপরে থাকতেছে প্রসেস। প্রসেস আমাদের একটা ফ্লোচার্টে অনেকগুলো হতে পারে। এই হচ্ছে প্রসেস, চিহ্নটা প্রসেস। প্রসেস করার জন্য আমাদের অনেকগুলো পার্ট নেওয়া লাগতে পারে, আমরা কীভাবে নিব। এই হচ্ছে একটা ফ্লোচার্টের স্ট্রাকচার। এখন আমরা যে কোনো একটা উদাহরণে যাওয়ার পরে দেখবো যে আসলে একটা ফ্লোচার্ট কীভাবে করতে হয়। যদি আমরা আমাদের বৃহত্তম সংখ্যা The world seems small. We can sit together. It's so beautiful. You and me. We meant to be in the great outdoors. Forever free. পাঁচটি সংখ্যার গড় নির্ণয় করার ফ্লোচার্ট তৈরি করব। তাহলে আমরা এই উদাহরণটা দিয়ে ফ্লোচার্টটা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা তো অ্যালগরিদমের সিস্টেমটা জানি, অ্যালগরিদমটাই ফ্লোচার্টে রূপান্তরিত হবে, এছাড়া আর কিছুই না। এটা শিখবো, আমরা শুধু ফ্লোচার্টটা করবো, কারণ অ্যালগরিদম আমরা পূর্বে করে এসেছি, অ্যালগরিদম আমরা শিখেছি। এরপরে যখন আমরা করব তখন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা একসাথে করব, বাট এখন শুধু ফ্লোচার্টটা করব। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে স্টার্ট। ওকে, তাহলে আমাদের কাজ কিন্তু আমরা শুরু করে দিলাম যে আমাদের সমস্যার সমাধান এটা চিত্রের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখছি ফ্লোচার্টের মাধ্যমে। তো ফার্স্টে স্টার্ট এবং স্টপের জন্য আমাদের ওভাল চিহ্নটা ব্যবহার করতে হয়। সেই ওভাল চিহ্ন কিন্তু আমরা ব্যবহার করলাম স্টার্ট বা শুরুর ক্ষেত্রে। এরপরে আমরা যেহেতু শুরু করে ফেলেছি, এরপরে আমরা নিব হচ্ছে ইনপুট। ইনপুট আমাদেরকে কি লাগবে? পাঁচটা সংখ্যার গড় নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যই আমাদের পাঁচটা সংখ্যা নিতে হবে। তাহলে এখানে আমরা 5 নাম্বারসও নিতে পারি অথবা ABCD XYZ এগুলো নিয়ে আমরা পাঁচটা সংখ্যা নিতে পারি বা ধরে নিতে পারি। ইনপুট A B C D E, এটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে স্টার্ট এবং ইনপুট হচ্ছে ABCD, যেহেতু পাঁচটা সংখ্যা বলছে আমরা পাঁচটা সংখ্যা নিলাম। এখন এরপরে ঠিক আছে, পাঁচটা সংখ্যা আমরা নিলাম। এরপরে এই পাঁচটা সংখ্যার গড় নির্ণয়ের জন্য যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা কমপ্লিট করব। তাহলে প্রসেস কমপ্লিট করার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? এই পাঁচটা সংখ্যাকে যোগ করতে হবে। ওকে, পাঁচটা সংখ্যা যোগ করে দিলাম। দ্যাটস গড় নির্ণয়ের যে সূত্র আছে সেটা কি, যে আমরা যেই কয়টা সংখ্যাকে যোগ করব সেই কয়টা সংখ্যা দিয়ে আমরা ওই সংখ্যার যোগফলটাকে ভাগ করব। তাহলে গড় নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হবে, যে কয়টা সংখ্যা আমরা যোগ করব ঠিক সেই কয়টা সংখ্যা দিয়েই আমাদেরকে ওই যোগফলটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব? এখানে কয়টা সংখ্যা নিয়েছি? 1 2 3 4 5, তাহলে পাঁচটা সংখ্যা মানে 5 দিয়ে আমরা এই যোগফলটা সামটাকে ভাগ করে দেব, তাহলে এই গড় নির্ণয়টা হয়ে যাবে। তো গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজের সংক্ষিপ্ত রূপটা আমরা নিলাম এবিজি। তাহলে অ্যাভারেজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এবিজি, এটা নিলাম। এবিজি লিখে আমরা লিখলাম হচ্ছে সাম ভাগ হচ্ছে 5। ঠিক আছে, সাম ভাগ 5, তাহলে আমাদের
গড় নির্ণয় হয়ে গেল। এখন আমাদের মোটামুটি প্রসেসটা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই অ্যাভারেজটাকে প্রিন্ট করে দেব, এটা আউটপুট হিসেবে প্রিন্ট করে দেব, ঠিক আছে। তাহলে আউটপুট হিসেবে প্রিন্ট করে দেওয়া আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে স্টপ করে দেবো। আমাদের মোটামুটি প্রসেস শেষ এবং রেজাল্টও বের হয়ে গেছে। তাহলে আমাদের কাজটা মানে ফ্লোচার্টটা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে স্টপ করে দেবো। যখন কাজ শেষ হয়ে যাবে তখন স্টপ করে দেবো। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। 5টি সংখ্যার গড় নির্ণয় করার ফ্লোচার্ট হচ্ছে এটা। এখানে দেখুন যে শুরু এবং শেষ এই দুইটা কিন্তু একই সিম্বল বা প্রতীকের মধ্যে চলে গেছে। ইনপুট এবং আউটপুট এই দুটাও একই প্রতীকের মধ্যে চলে গেছে। প্রসেস এই দুইটা একই প্রতীকের মধ্যে গেছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইনপুট এবং শুরু এবং শেষ এই দুইটা একই সিম্বলে হবে ওভাল চিহ্নের মধ্যে, এবং ইনপুট এবং আউটপুট এই দুইটাও একই সিম্বলের মধ্যে হবে, সেটা সামান্তরিকের মধ্যে, এবং প্রসেস এগুলো সবই একই চিহ্নের মধ্যে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে। এই প্রতীকগুলো যদি আমরা ঠিকমতো বুঝে নিই, আমাদের মাথায় থাকে, তাহলে ফ্লোচার্ট আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, মানে পানির মতো সোজা। তাহলে আমরা এই প্রতীকগুলো মাথার মধ্যে নিয়ে নেব এবং ইজিলি ফ্লোচার্ট করে ফেলব। তো এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নেক্সট টাইমে কী ধরনের ভিডিও বা কী সমস্যা তোমাদের আছে সেটাকে মেনশন করে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের উপরে পরবর্তী ভিডিওটা তৈরি করে দেবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এগুলো করবা, যাতে তোমার বন্ধুরাও অতি সহজে ক্লাসটা দেখতে পারে। তো সকলে ভালো থেকো।